গুড মর্নিং। আজকে আমরা স্টার্ট করব দ্য লিভিং ওয়ার্ল্ড। এটা ক্লাস 11-এর একদম ফার্স্ট চ্যাপ্টার। নিটের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল একটা থেকে দুটো কোয়েশ্চেন আসতে পারে। রিসেন্ট ইয়ারে কমই এসছে, বাট এটা আমাদের পড়তে হবে। তো কোনো চ্যাপ্টার শুরু করার আগে যে সায়েন্টিস্টের নামগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই একবার করে দেখতে হবে। যেরকম এই চ্যাপ্টার শুরুর আগে কি ছিল, আর্নস্ট মেয়ারের নাম। খুবই ফেমাস একজন সায়েন্টিস্ট। অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই একবার না একবার আর্নস্ট মেয়ারের কন্ট্রিবিউশন আমরা পেয়ে যাব। তিনি কে ছিলেন? একজন রিনাউন্ড এভলিউশনিস্ট, জুজিওগ্রাফিস্ট, একজন রিনাউন্ড ট্যাক্সোনমিস্ট। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, বায়োলজি বিভিন্ন ক্ষেত্রে ওনার অবদান প্রচুর আছে। সেই জন্য ওনাকে বলা হচ্ছে দ্য ডারউইন অফ 20th সেঞ্চুরি। ডারউইন কে ছিলেন? মডার্ন যে কনসেপ্ট অফ ইভলিউশন তার পায়োনিয়ার। সেরকমই তার সঙ্গে সিমিলারিটি দেখে আমরা আর্নস্ট মেয়ারকেও কি বলছি? দ্য ডারউইন অফ 20th সেঞ্চুরি। তার কন্ট্রিবিউশন কি আছে আমি একটু আগেই বললাম। তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এইটাই, তিনি ট্রিপল ক্রাউন অফ বায়োলজির ট্রিপল ক্রাউন। তিনটে এরকম পুরস্কার যেগুলোকে বায়োলজির নোবেল বলে কনসিডার করা হচ্ছে, এরকম জিনিস উনি পেয়েছেন। তো মোটামুটি এই দুটোর ডাটা বা কনসেপ্ট থাকলেই আমাদের মোটামুটি আর্নস্ট মেয়ার সম্বন্ধে জানা হয়ে যাবে। বাট দ্যাটস এনাফ ফর ইউর নিট অর অ্যানি এক্সাম। এখন আমরা ডিরেক্টলি চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। যেটা বলার আছে, চ্যাপ্টারটা আগে একটু ভাস্ট ছিল, বাট রিসেন্ট যে সিলেবাস বা বইয়ের যে স্ট্রাকচার এসছে তার মধ্যে থেকে কিছু কিছু পোর্শন বাদ চলে গেছে। কোনগুলো? যেরকম আগে ছিল আমাদের কনসেপ্ট অফ অ্যানি লিভিং অর্গানিজম, সেইটা এখন আর নেই। তার সঙ্গে সঙ্গে বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে প্রসিডিওরগুলো ছিল সেগুলো কিন্তু এখন বাদ চলে গেছে। তাহলে কি আছে আমাদের আছে খুব সিম্পল একটা ফান্ডা, ট্যাক্সোনমি। আর তার সঙ্গে সঙ্গে হালকা ইভলিউশন আছে, বাট সেটাও খুব একটা বেশি সিগনিফিক্যান্ট না। একটা বেসিক নলেজ তোমরা এখান থেকে পেতে পারো, বাট ইভলিউশন অ্যাজ আ ব্রড চ্যাপ্টার অর টপিক তোমরা পড়বে ক্লাস 12-এ। প্রথমে আসছি আমরা বায়ো ডাইভার্সিটিতে। বায়ো অ্যান্ড ডাইভার্সিটি মানে কি? একটা কি বলবো, একটা স্পেকট্রাম, বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কোনো জিনিস রয়েছে। আর বায়ো মানে কি? কোনো একটা অর্গানিজম। তার মানে বায়োডাইভার্সিটি মানে কি বুঝতে পারছি আমরা? বিভিন্ন রকমের জীব, বিভিন্ন রকমের উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, যা যা আছে, ভাইরাস, সবগুলোকে কালেকটিভলি আমরা কি বলছি? বায়োডাইভার্সিটি। তো আমরা এখনো পর্যন্ত এই হিউজ ডাইভার্সিফাইড আর্থের বা ক্রিয়েশনের মাত্র সামান্যটা আউন্স জানতে পেরেছি। সেই নাম্বারটা কত? 1.7 থেকে 1.8 মিলিয়ন। মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন = 10 lakhs। তার মানে 1.7 to 1.8 মিলিয়ন মানে হচ্ছে 17 থেকে 18 লাখ স্পিসিস আমরা এখন জেনেছি আর ডেসক্রাইব করতে পেরেছি। বাট একটা হিউজ পোর্শন কিন্তু এখনো আনডিসকভার্ড অবস্থায় রয়ে গেছে, তাই তো? এগুলো হচ্ছে আমাদের নোন অ্যান্ড ডেসক্রাইবড স্পিসিসের কনসেপ্টটা এই চ্যাপ্টারেরই একটু পরে আমি বলবো। তার মানে বায়োডাইভার্সিটি বলতে আমরা কি বলছি? আমরা বলছি নাম্বার অ্যান্ড টাইপ অফ অর্গানিজম লিভিং অন দি আর্থ। পৃথিবীতে যত রকমের আর যত সংখ্যায় অর্গানিজম আছে সেগুলোকে কালেকটিভলি আমরা কি বলছি? বায়োডাইভার্সিটি, তাই তো? আমাদের হিউম্যান পপুলেশন কত? অ্যাপ্রক্সিমেটলি 7.2 বিলিয়ন, তাই তো? তাহলে বোঝো কতটা ডাইভার্সিফাইড।
এই পপুলেশন, তাই তো। এর পরের কনসেপ্ট হচ্ছে আমাদের নমেনক্লেচার। নমেনক্লেচার মানে কি? সাপোজ আমকে আমরা বাংলায় আম বলছি, হিন্দিতেও আমি বলে, ইংলিশে ম্যাঙ্গো বলছে, বা অন্যান্য কোনো ভাষায় ওদের মতো করে বলছে। এবার যে লোকটা বা যে ছেলেটা বাংলায় আম বলছে, সে যদি আমকে বিদেশে গিয়ে বা আমেরিকায় গিয়ে আম বলে, কেউ সেটা বুঝবে? সে বুঝতে পারবে না। সেজন্য বিজ্ঞানীরা কি চেষ্টা করেছেন? বিজ্ঞানীরা চেষ্টা করেছেন সমস্ত অর্গানিজম যেগুলো আইডেন্টিফাইড, যেগুলো আমরা চিনেছি, সেগুলোকে একটা স্পেসিফিক ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড নাম দেওয়ার জন্য, তাই তো। সেই প্রসেসটাকে আমরা কি বলছি? নমেনক্লেচার। তার মানে নমেনক্লেচার মানে কি? স্ট্যান্ডার্ডাইজড নেমিং অফ organisms or species based on certain characters or features. কোনো একটা স্পিসিস যেটা আমরা নতুন ডিসকভার করেছি, সেটাকে আমরা কিছু ফিচার দিয়ে কনসিডার করে একটা স্ট্যান্ডার্ডাইজ নেম দেব, যেটা কিনা অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেড হবে, তাই তো। নমেনক্লেচারের যে প্রসিডিওরটা আমরা ফলো করি, সেটার নাম কি? বাইনমিনাল নমেনক্লেচার। বাইনমিনাল নমেনক্লেচার। বাইনমিনাল টার্মটা শুনে বোঝা যাচ্ছে যে দুটো পদ থাকবে বা দুটো নাম থাকবে, সেই দুটো নাম দিয়ে আমরা প্রত্যেকটা স্পিসিসকে আলাদা করে চিনব, তাই তো। এটা প্রথম কে দিয়েছিলেন এই কনসেপ্টটা? এই কনসেপ্টটা দিয়েছিলেন সায়েন্টিস্ট বা ট্যাক্সোনমিস্ট ক্যারোলাস লিনিয়াস। প্রপোজড বাই ক্যারোলাস লিনিয়াস। ইনি প্রথমে এই বাইনমিনাল নমেনক্লেচারের কনসেপ্ট দিয়েছিলেন। কনসেপ্টটা কি? প্রত্যেকটা স্পিসিস বা প্রত্যেকটা অর্গানিজমের একটা নাম থাকবে, যেটা কিনা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হবে, এবং সেই নামটা একমাত্র ওই স্পিসিসের জন্যই হবে। অন্য কোনো স্পিসিসের জন্য ওই সেম নামটা ইউজ করা যাবে না, বা দুটো ডিফারেন্ট স্পিসিসের সেম নাম থাকতে পারে না, তাই তো। তো এখানে কি কি পাচ্ছি আমরা? দুটো পার্ট। প্রথম পার্টটাকে বলছি আমরা জেনেরিক নেম, আর পরের পার্টকে বলছি আমরা স্পেসিফিক এপিথেট। হ্যাঁ, জিনিসটা কেমন? এই যে ম্যাঙ্গো মানে কি? আম। ম্যাঙ্গোর নাম কি আসছে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তাই তো। এর মধ্যে প্রথম এই পোর্শনটা, এটা হচ্ছে জেনেরিক নেম, আর পরে এই পোর্শনটা, এটা হচ্ছে স্পেসিফিক এপিথেট, তাই তো। এভাবেই সবগুলোর নামকে আমরা প্রপোজ করছি, তাই তো। কিন্তু নিশ্চয়ই এমন কোন একটা ইউনিফর্ম সিস্টেম বা কোড আছে যার উপর বেসিস করে আমরা এই সমস্ত নাম দিচ্ছি। কারণ তুমি আমি চাইলেই তো যে কোনো নাম দিতে পারি না, আমাদেরকে একটা স্পেসিফিক অর্ডার অফ রেগুলেশনস বা কিছু একটা কোড ফলো করতে হবে। সেইটা অ্যানিমালের ক্ষেত্রে একটা কোড আছে, প্লান্টের ক্ষেত্রে আলাদা কোড আছে, ভাইরাসের ক্ষেত্রে আলাদা কোড, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলাদা কোড, মোটামুটি সব কিংডমের ক্ষেত্রে আলাদা আলাদা আমরা কোড পাচ্ছি। তো অ্যানিমালের ক্ষেত্রে যে কোডটা আছে সেটা হচ্ছে ICZN। এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার নামটা শুনে বোঝা যাচ্ছে এটা ইউজ করা হয় কাজের জন্য? অ্যানিমালদের জন্য, তাই তো। ফর অ্যানিমাল। সিমিলার প্লান্টের জন্য আমরা একটা কোডকে ইউজ করছি বা একটা সিস্টেমকে ইউজ করছি। সেই সিস্টেমের নাম কি? ICBN, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল
নমেনক্লেচার। সিমিলার ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য আলাদা আলাদা কোড রয়েছে, কিন্তু এই সবগুলো কোডেরই একটাই উদ্দেশ্য, একটা ইউনিফর্ম নেম একটা সিস্টেমেটিক ওয়েতে একটা স্পেসিফিক অর্গানিজমকে প্রোভাইড করা। এই সবগুলোরই ওই সেমি ফাংশন। এর পরে কনসেপ্ট আসছে আমার আইডেন্টিফিকেশন। এরপরে আসছে আমার আইডেন্টিফিকেশন। এটা মানে কি? এটা ডেফিনেশন এরকম: correct description of a particular organism to what a specific name is attached. এটা মানে এটাই, একটা স্পিসিস সেইট ম্যাঙ্গিফেরা ইন্ডিকা মানে আম। তো আমকে আমি কিছু কিছু স্পেসিফিক ফিচার দেখেই চিনবো। সেই ফিচারগুলো যদি অন্য কোনো একটা ফ্রুট বা কোনো একটা প্লান্ট ফিল করে, তখনই আমি বলবো যে দুটো জিনিসই সেম, মানে দুটোই তোমার হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আদারওয়াইজ দুটোকে আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলতে পারবো না, কারণ ম্যাঙ্গিফেরারও আরও অন্যান্য স্পিসিস আছে, যেমন ম্যাঙ্গিফেরা সিলভাটিকা, সেটা একটু ডিফারেন্ট টাইপসের, বাট ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যেটা নেটিভ আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, তাই তো? এবার বাইনমিনাল নমেনক্লেচার। আমরা একটু আগে দেখলাম ক্যারোলাস লিনিয়াস প্রপোজ করেছিলেন একটা জেনারিক নেম, একটা স্পেসিফিক এপিথেট, দুটো দিয়ে লেখা হচ্ছিল। বাট স্টিল কিছু কিছু আমরা ফর্মুলাস বা রুলস ফলো করি, যার মাধ্যমে আমরা একটা নামকে ইউনিফর্মলি বা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড করে নিতে পারি। সে নিয়মগুলো কি আছে? এক, এইসব নামগুলো ল্যাটিন থেকে অরিজিন হয়েছে, কিংবা যদি ল্যাটিন থেকে অরিজিন নাও হয়, যদি অন্য কোনো ভাষা বা অন্য কোনো জায়গা থেকে অরিজিন হয়, তাও সেটাকে আমরা ল্যাটিনাইজ করে দেবো। ভাষার এমনভাবে আমরা চেঞ্জ করব যাতে ওটাকে শোনায় ল্যাটিন থেকে এসছে ওটা, তাই তো? যেরকম এই যে ম্যাঙ্গো ইংলিশ, বাট এর ল্যাটিন ফর্মটা কি আছে? ম্যাঙ্গিফেরা। তার মানে আমি এখানে কি বললাম? প্রথম পয়েন্ট, এটা হচ্ছে ল্যাটিন অরিজিন, তাই তো? দুটোই হচ্ছে ল্যাটিন অরিজিন। আর যদি ল্যাটিন অরিজিন না হয়, তখন সেটাকে আমি কি করব? ল্যাটিনাইজ করে দেবো। ইফ নট ফ্রম ল্যাটিন অরিজিন, উই মেক ইট ল্যাটিনাইজড irrespective of their origin. ওর অরিজিন পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কেন, ওকে ওর নামটাকে আমরা ল্যাটিনাইজ করে দেব, তাই তো? পরের পয়েন্ট, জেনেরিক নেম আর স্পেসিফিক এপিথেট। প্রথম নামটা কি ছিল? জেনেরিক, তাই তো? জেনেরিক নেম ইজ দ্য ফার্স্ট ওয়ান, স্পেসিফিক epithet is the second name. মানে আগের মতো ম্যাঙ্গিফেরা হচ্ছে জেনেরিক নেম অ্যান্ড ইন্ডিকা হচ্ছে স্পেসিফিক এপিথেট। প্যান্থেরা টাইগ্রিস কি? বাঘ। প্যান্থেরা হচ্ছে জেনেরিক নেম আর টাইগ্রিস হচ্ছে স্পেসিফিক এপিথেট। নামটা খেয়াল করে দেখবে, জেনেরিক নেমের প্রথম ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল, বাট স্পেসিফিক এপিথেটের যে ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা বা প্রথম যে ইয়েটা আছে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু প্রথম যে লেটারটা আছে সেটা কিন্তু স্মল। দ্য ফার্স্ট লেটার অফ জেনেরিক নেম ইজ রিটেন in capital and the first letter of specific
epithet is written in small, তাই তো? লাস্ট পয়েন্ট কি আসছে? জেনেরিক নেম বা স্পেসিফিক এপিথেট দুটোই কিন্তু ল্যাটিন থেকে অরিজিন, তাই তো? তাই জন্য এই ল্যাটিন অরিজিনকে বোঝাতে যখন আমরা প্রিন্ট করি তখন এটাকে ইটালিক্সে লিখি, মানে একটু বাঁকিয়ে লিখি। বাট যখন হাতে লিখি তখন তো এটা পসিবল না, সেই জন্য তখন আমরা কি করি, বোথ জেনারিক নেম অ্যান্ড স্পেসিফিক এপিথেটকে আমরা সেপারেটলি আন্ডারলাইন করে দিচ্ছি, তাই তো? ইট ইজ প্রিন্টেড ইন italics or when handwritten both generic name specific epithet are separately underlined. লাস্টে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পার্সন বা যে সায়েন্টিস্ট বা যে ট্যাক্সোনমিস্ট প্রথমে এই স্পিসিসকে ডেসক্রাইব করবে বা নেমিং করবে, তার নামটা আমরা বাইনোমিনাল যে নমেনক্লেচারটা করলাম তারপরে শর্ট করে অ্যাব্রিভিয়েট করে অ্যাড করে দেবো, তাই তো? যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আন্ডারলাইন LINN। হ্যাঁ, লিন মানে কি? ক্যারোলাস লিনিয়াস। যেহেতু উনি প্রথম এটাকে ডেসক্রাইব করেছিলেন তাই জন্য ওনার নামের শর্ট অ্যাব্রিভিয়েটেড ফর্ম আমরা লাস্টে লিখে দেবো, বাট নো আন্ডারলাইন, নাথিং এলস। এবার আসছি আমরা পিওর ট্যাক্সোনমিতে। ট্যাক্সোনমি মানে কি? ট্যাক্সোনমি মানে সিম্পল নমেনক্লেচার বা নেমিং, আর যে স্পিসিসটাকে আমরা নাম দিলাম সেটাকে ডিফারেন্ট ট্যাক্সাতে বা ডিফারেন্ট হায়ারার্কিতে ও লিভিং ওয়ার্ল্ডের বা কিংডমের কোথায় কোথায় রয়েছে, কোথায় কোথায় অবস্থান রয়েছে সেটাকে জানানো বা জানা। তো এটা কম্প্রোমাইজ করে টোটাল 4টে পিলার। 4টে পিলার কি কি আছে? 1, ক্যারেক্টারাইজেশন হলো। 2 আসছে আইডেন্টিফিকেশন। 3 আসছে ক্লাসিফিকেশন অ্যান্ড 4 আসছে নমেনক্লেচার। প্রথমটা কি আছে? ক্যারেক্টারাইজেশন। নামটা শুনে বুঝতে পারছো, এর মানে কি? যেটা আমরা দেখছি কোনো গাছ বা কোনো অ্যানিমাল বা যে কোনো একটা স্পিসিস, ওটাকে আমরা কি কি দেখছি, কিভাবে দেখছি? সে একটা গরু বা একটা ছাগল, 4টে পা আছে, চোখ আছে, কান আছে, এরকম সিম্পল। তুমি যেটা দেখছো সেটা তুমি লিখো, বাট এরকম না যে আমরা দেখলাম বলে লিখে দিচ্ছি, এরকম না, সেটা যেন সায়েন্টিফিক হয়, তাই তো? রাইট দ্য observed features of any organism বা ডেসক্রিপশন, কোনো একটা অর্গানিজমের ডেসক্রিপশন আমরা এখানে করলাম। এরপরে আসছে আইডেন্টিফিকেশন। এটা আমি একটু আগে বললাম। আইডেন্টিফিকেশন কি? কোনো একটা স্পিসিস যেটাকে একটা স্পেসিফিক নাম দিয়েছি সেটাকে আমি সেই স্পেসিফিক ফিচার দিয়ে চিনবো। দুটো সেপারেট গাছ রয়েছে, তার মধ্যে যদি একটা আম গাছ হয় তো সেটাকে আমি কিছু কিছু ফিচার অলরেডি দিয়ে রেখেছি, সেগুলো ওর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড। সেই ফিচার দেখেই আমি অপর গাছটাকেও চিনবো যে এটা আম গাছ কিনা, তাই তো? পরেরটা কি আসছে আমার? ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা হচ্ছে যে ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ফিচারগুলোর উপর বেসিস করে আমরা অর্গানিজমগুলোকে বিভিন্ন ট্যাক্সা বা হায়ারার্কিতে সাজাবো, বিভিন্ন ক্লাসে বা গ্রুপে আমরা ডিভাইড করব। গ্রুপিং organisms based on easily observable ক্যারেক্টার্স। কিছু কিছু ইজিলি অবজারভেবল ক্যারেক্টার্স রয়েছে, তার উপর বেসিস করে আমরা অর্গানিজমগুলোকে ডিফারেন্ট ক্লাসে বা ট্যাক্সাতে
ডিভাইড করবো। লাস্টে আসছে আমার কি নমেনক্লেচার, একটু আগে বললাম বাইনমিনাল নমেনক্লেচার। এর ফিচারগুলো কি বললাম, এক, এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানে আমেরিকায় হোক বা ইউকেতে হোক বা ইন্ডিয়াতে হোক, সব জায়গায় আমের ক্ষেত্রে একটাই নাম, সেটা কি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সেকেন্ড পয়েন্ট কি আসছে, একটা স্পেসিফিক অর্গানিজমের জন্য একটাই নাম আছে, ওয়ান নেম ফর ওয়ান অর্গানিজম। তিন নাম্বার কি আসছে, দুটো ডিফারেন্ট অর্গানিজম বা দুটো ডিফারেন্ট স্পিসিস, তাদের দুটো নাম কখনোই সেম হবে না। can't have same name, হলো ব্যাস। এরপরে আসছে ক্লাসিফিকেশন। এইটা বলার আগে একটা জিনিস বলে রাখা দরকার, যেটা আমি এখন বললাম যে ট্যাক্সোনমি চারটে পিলার কি কি বললাম, ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড নমেনক্লেচার, সেটা হচ্ছে ট্যাক্সোনমির ওল্ডার কনসেপ্ট বা কনভেনশনাল কনসেপ্ট। মডার্ন কনসেপ্টের ক্ষেত্রে এইগুলো তো আছেই, মানে এই চারটে পিলার তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরো 5টা ফিচার্সকে আমরা অ্যাড করছি। সেই 5টা ফিচার্স কি আছে, মডার্ন ট্যাক্সোনমি, কনভেনশনাল ট্যাক্সোনমি, তার সঙ্গে সঙ্গে আরো 5টা ফিচার লাগবে। সেগুলো কি, এক্সটার্নাল ফিচার, মানে কোনো অর্গানিজমের মরফোলজি বা বাইরের থেকে যে স্ট্রাকচার দেখছি সেগুলো। ইন্টারনাল ফিচার, মানে ওর ইন্টারনাল স্ট্রাকচারস গুলো, ওর অ্যানাটমি। সেলুলার স্ট্রাকচার, মানে ওর সাইটোলজি। ওর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাট লাস্ট ওর ইকোলজিক্যাল পার্টিসিপেশন বা ইকোলজিতে ওর কন্ট্রিবিউশন কতখানি। টোটাল এই 5টা প্লাস আগের কনভেনশনাল, এই সবগুলো নিয়ে আমার কি আসছিল, মডার্ন ট্যাক্সোনমি। এরপরে আমরা আসবো ক্লাসিফিকেশনে। আচ্ছা, আমাদের ক্লাসিফিকেশনের দরকার কি? অর্গানিজম তো এমনি এমনি ছিল না, তাহলে আমরা কেন এগুলো করলাম, কেন এগুলোকে একটা ডিফারেন্ট স্টেজে বা ক্যাটাগরির মধ্যে এটাকে আমরা ডিভাইড করলাম? জিনিসটা খুব ইজি। ভাবো একটা লাইব্রেরি, তার মধ্যে 1000, 2000 বা 1 লাখ বই রয়েছে। যদি এগুলো ডিসঅর্গানাইজ ভাবে থাকে আর তোমার একটা স্পেসিফিক কোনো বই দরকার হয়, তাহলে কি তুমি সেই অত বইয়ের ঢের থেকে বইটা খুঁজে পাবে? নিশ্চয়ই পাবে না। সিমিলার এরকম আমাদের এখানে 1.7 to 1.8 মিলিয়ন জাস্ট নোন স্পিসিস অলরেডি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও প্রায় বিলিয়ন্স অফ মিলিয়ন্সের স্পিসিস কিন্তু রয়েছে ইয়েট টু বি ডিসকভার্ড। তো যদি আমরা একে একটা স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক ক্যাটাগরিতে বা কোনো একটা স্পেসিফিক ক্লাসে যদি ভাগ না করি, তাহলে কিন্তু যেটা আমাদের ডিজায়ার্ড স্পিসিস, যেটা সম্বন্ধে আমরা জানতে চাইছি বা যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, তার সম্বন্ধে কিন্তু আমরা কোনোভাবে জানতে পারবো না বা জানাটা খুব টাফ হবে। সেই জন্য আমরা স্পিসিসগুলোকে যত যা ডিসকভার হচ্ছে না কেন, সবগুলোকে আমরা স্পেসিফিক কিছু কিছু ক্যাটাগরিতে ওদের ফিচারের উপর বেসিস করে ভাগ করছি। সেটাই আমার ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা কিন্তু কোনো মডার্ন কনসেপ্ট না। একদম প্রথমে টাইম ইমমেমোরিয়ালে যখন প্রথম মানুষ জাস্ট অ্যানিমালসগুলোকে ইউজ করতে শিখলো, অ্যানিমাল হাজবেন্ডারি বলো যাই বলো, যখন করতে শিখলো, তখন থেকে কিন্তু ওই অ্যানিমাল বা যে প্লান্টসগুলো আছে সবগুলোই কিন্তু কোনো না কোনো কারণে ইউজ করতে লাগলো। খাবারের জন্য হতে পারে, ক্লোথিংয়ের জন্য হতে পারে, বা অন্য কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে। তখন থেকে মানে ইউজের উপর বেসিস করে প্রথমে কিন্তু ক্লাসিফিকেশন করা হতে থাকলো, তাই তো? ফার্স্ট ক্লাসিফিকেশন was based on the
ইউজেস অফ অর্গানিজম। অর্গানিজমের যে ইউজগুলো ছিল তার উপর বেসিস করে প্রথমে সেগুলোকে বিভিন্ন রকম ক্লাসে ডিভাইড করা হতো। বাট মডার্ন কনসেপ্টে জাস্ট ইউজ না, যেগুলো বললাম আগের যে চারটে পিলার ছিল মানে কনভেনশনাল ট্যাক্সোনমি, তার সঙ্গে সঙ্গে সেলুলার স্ট্রাকচার, ইকোলজিক্যাল কন্ট্রিবিউশনসগুলো, এক্সটার্নাল ফিচার্স, ইন্টারনাল ফিচার্স, এই সব মিলেই বর্তমানে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। এই ক্লাসিফিকেশনটা যে পার্টে করা হয়ে থাকে বা যে ক্যাটাগরিগুলোতে করা হয়ে থাকে সেগুলোকে কি বলা হয়? ট্যাক্সা, তাই তো? মানে ক্যাটাগরি। ট্যাক্সা একটা প্লুরাল শব্দ, সিঙ্গুলার কি? ট্যাক্সন। বাট দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তো কি কি ট্যাক্সা আমাদের রয়েছে? একদম নিচে রয়েছে কি? স্পিসিস। তারপরে কি আসছে আমার? জিনাস। তারপরে কি আসছে আমার? ফ্যামিলি। তারপরে অর্ডার। তারপরে ক্লাস। তারপরে ফাইলাম অর ডিভিশন। অ্যাট লাস্ট কি আসছে আমার? কিংডম। তাহলে কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল 7টা আমার ট্যাক্সা আছে। এই প্রত্যেকটা হচ্ছে একটা করে ট্যাক্সা। সবগুলো অর্গানিজমকে আমরা ফিচার্স দেখে জাজ করব। সেই জাজের উপর বেসিস করে আমরা বিভিন্ন রকম ট্যাক্সাতে এদেরকে ইনপুট করব। ট্যাক্সা বা ট্যাক্সন, 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 এই সব ডিফারেন্ট ডিফারেন্ট যে ট্যাক্সনসগুলো আছে তার মধ্যে আমরা স্পিসিসগুলোকে ওদের ফিচার্স অনুযায়ী ফেলবো। এর পরের কনসেপ্ট সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স তেমন কিছুই না, এটা হচ্ছে ট্যাক্সোনমি প্লাস ইভোলিউশনারি রিলেশনশিপ। কোনো অর্গানিজম ইকোলজিতে বা ইভলিউশনের ক্ষেত্রে ওর কি রিলেশন রয়েছে সেটাই যখন আমরা ট্যাক্সোনমির সঙ্গে অ্যাড করব সেটা কি হয়ে যাবে? সিস্টেমেটিক্স। তার মানে সিস্টেমেটিক্স হচ্ছে ট্যাক্সোনমির আর একটু ইলাবোরেটেড ফর্ম, তাই তো? সিস্টেমেটিক শব্দটা এসছে ল্যাটিন ওয়ার্ড সিস্টেমা থেকে, যার মিনিং কি? সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজম। সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ অর্গানিজমস। অর্গানিজমের আমরা একটা সিস্টেমেটিক ইভলিউশনারি রিলেশনশিপ কনসিডার করে যে ক্লাসিফিকেশনটা করব বা যে অ্যারেঞ্জমেন্টটা করব সেটা কি হচ্ছে আমার? সিস্টেমেটিক্স। ক্যারোলাস লিনিয়াস অন্য একটা বইয়ের নাম দিয়েছিলেন সিস্টেমা ন্যাচুরি। সেই সিস্টেমাটাও কিন্তু এই সিস্টেমার থেকে এসছে, তাই তো? হলো। এরপরে আমার আসবে যে ডিফারেন্ট ট্যাক্সাগুলো এখন বললাম, স্পিসিস, জিনাস, তারপরে অর্ডার, ফাইলাম, যা যা আছে, কিংডম, সেই প্রত্যেকটা ট্যাক্সার কিছু ডেসক্রিপশন আর কনসেপ্ট, যে কি করে এটা গ্রো হচ্ছে বা কি করে আমরা স্পিসিসগুলোকে বা অর্গানিজমগুলোকে বিভিন্ন ট্যাক্সাতে ক্যাটাগরাইজ করছি। উপরে কি ছিল? প্রথমে হাইয়েস্ট কিংডম, তার নিচে কি ছিল? ফাইলাম। ফাইলাম ফর হোয়াট? ফাইলাম ফর অ্যানিমালস। আর এই সেমই ডিভিশন, ডিভিশন ফর হোয়াট? প্ল্যান্টস। তারপর কি আসছে? ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পিসিস। এখন অবশ্য এদের ভিতরে অনেক সাব ক্লাস করে দেওয়া হয়েছে, মানে সাব ফাইলাম বা সাব ক্লাস বা সাব অর্ডার বা সুপ্রা ক্লাস, এরকম টাইপের অনেক ভিতরে ক্যাটাগরাইজ করা হয়েছে। বাট সেগুলো এখানে দরকার না, আমরা জাস্ট এগুলো জানলেই হবে যে 7টা আছে। এবার একটা জিনিস, আম মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা
দুটো আমের মধ্যে যতটা সিমিলারিটি, প্রায় 99 to 100% সিমিলারিটি বা প্রায় সেম বলতে পারি, বাট দুটো ডিফারেন্ট আমের স্পিসিস, একটা হয়তো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, একটা হয়তো ম্যাঙ্গিফেরা সিলভাটিকা, নিশ্চয়ই ওদের মধ্যে একটু ডিফারেন্ট থাকবে, নিশ্চয়ই একটু ডিসিমিলারিটি থাকবে। তার মানে কি স্পিসিস লেভেলে খুব বেশি সিমিলার রয়েছে, বাট জিনাসে এর থেকে একটু কমলো। সিমিলারলি এই আমের সঙ্গে নিশ্চয়ই লেবু বা এগুলোর কোনো সিমিলারিটি নেই, বা থাকলে অনেকটা কম, তাই না? তার মানে ফ্যামিলিতে গিয়ে ওদের মধ্যে সিমিলারিটি আরো কমছে। সিমিলারলি এরকম করতে 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 যখন আমরা একদম কিংডমে যাব, কিংডম মানে কি, যে প্লান্ট কিংডমটা আছে সেটা নিশ্চয়ই সমস্ত গাছ বা সমস্ত প্লান্টকেই কনসিডার করবে। তার মানে কোথায় একটা অর্কিডের গাছ আর কোথায় একটা আমের গাছ, নিশ্চয়ই দুটো অনেক আলাদা। কিংবা কোথায় একটা পাইনের গাছ আর কোথায় একটা এই লিচু গাছ বা কলা গাছ, নিশ্চয়ই দুটো অনেক আলাদা। তার মানে কি যে সিমিলারিটি গুলো আছে সেইগুলো স্পিসিস লেভেলে সব থেকে বেশি আর কিংডম লেভেলে সব থেকে কম। আর এই নিচের থেকে উপরের দিকে তার মানে সিমিলারিটি কমে যাচ্ছে। তার মানে যে ভ্যারিয়েশনস বা ডিসিমিলারিটি সেগুলো নিশ্চয়ই উপর থেকে নিচে বাড়ছে, তাই তো? উপর থেকে নিচে ইনক্রিজড ভ্যারিয়েশন, আর নিচ থেকে উপরে ইনক্রিজড ডিসিমিলারিটি বা ডিক্রিজড সিমিলারিটি। দুটো সেমই শব্দ, বাট লেখার একটু স্টাইল আলাদা, আমি আলাদাভাবে লিখলাম, তাই তো? এবার প্রত্যেকটা ট্যাক্সাকে আমি আলাদা করে চিনবো আর কিছু কিছু এক্সাম্পল দিয়ে বুঝবো যে অ্যাকচুয়ালি কি করে আমরা ক্যাটাগরাইজ করছি বা কি করে আমরা হায়ারার্কিতে কোনো একটা স্পিসিস বা কোনো একটা অর্গানিজমকে সাজাচ্ছি, তাই তো? সবার আগে কি আসছে আমার? স্পিসিস। স্পিসিস আমি কাদেরকে বলবো? কাদেরকে আমি সেম স্পিসিস বলবো? সেগুলোই যাদের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটি রয়েছে। যে সমস্ত অর্গানিজমের মধ্যে ফান্ডামেন্টাল সিমিলারিটি রয়েছে তাদেরকে আমি একটা করে স্পিসিস হিসেবে কনসিডার করব। আর একটা ইম্পর্টেন্ট ফিচার কি, একটা স্পিসিসের মধ্যে একমাত্র মেটিং সম্ভব, দুটো ডিফারেন্ট স্পিসিসের মধ্যে মেটিং সম্ভব না। এটা এভাবে বোঝা যেতে পারে, আলু আর বেগুন দুটো কিন্তু সেম জিনাসের আন্ডারেই পড়ে। এটা আমরা এভাবে ভাবতে পারি যে একটা আলু এবং একটা বেগুন, মানে পোটাটো আর ব্রিঞ্জাল, দুটোই কিন্তু সেম জিনাসের আন্ডারে আসে। কোন জিনাস? সোলানাম। হ্যাঁ, বাট এদের কিন্তু স্পিসিস আলাদা। তাই জন্য একটা আলু গাছের সঙ্গে কিন্তু একটা বেগুন গাছের কখনো সেভাবে মিটিং সম্ভব না, বা যে পরাগযোগ হচ্ছে বা যে পলিনেশন হচ্ছে সেটা কিন্তু আলু আর বেগুনের মধ্যে কখনোই পসিবল না। কারণ কি, এরা মেবি সেম জিনাসে হতে পারে, বাট স্টিল এরা কিন্তু ডিফারেন্ট স্পিসিস। একটা মেলগনিয়া আর একটা হচ্ছে টিউবারসাম। তো আমরা কিছু এক্সাম্পল দেখব। যেটা বললাম সোলানাম, টিউবেরোসাম, এটা হচ্ছে স্পিসিস, এটা হচ্ছে জিনাস পোটাটো। আর একটা দেখি সোলানাম নিগের, এটাও কাইন্ড অফ ওই জংলি বেগুন হয় সেইগুলো। এগুলো প্লান্টে গেল। অ্যানিমালের দেখি প্যান্থেরা টাইগ্রিস। টাইগ্রিস মানে কি? টাইগার। আর কি আসছে? প্যান্থেরা লিও, এটা কি? লায়ন। এখানে টাইগ্রিস একটা ডিফারেন্ট স্পিসিস, লিও একটা ডিফারেন্ট, নিগার ডিফারেন্ট, টিউবারসাম ডিফারেন্ট, তাই তো? পরে আসছে আমার জিনাস। জিনাসে কি আসবে? ওই সেম প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও আর প্যান্থেরা পার্টাস। লেপার্ড,
লায়ন, টাইগার। তিনটে ডিফারেন্ট, দেখতে একদম আলাদা, বাট স্টিল তিনটে কিন্তু এই প্যান্থেরার আন্ডারে পড়ছে, তাই তো? তার মানে প্যান্থেরা এদের কমন জিনাস। তার মানে জিনাস বলতে আমরা কি বলছি? গ্রুপস অফ সিমিলার স্পিসিস। গ্রুপস অফ সিমিলার স্পিসিস কি হচ্ছে? প্যান্থেরা। সিমিলার মানে একইভাবে যদি আমরা প্লান্টের ক্ষেত্রে দেখি, সোলানাম, টিউবেরোসাম, সোলানাম, নিগের, সোলানাম। তো সিমিলার প্লান্টের ক্ষেত্রে সোলানাম, টিউবেরোসাম, যেটা কি বললাম, পটেটো, সোলানাম, নিগের, এগুলো ওই জঙ্গলি যে বেগুনগুলো হয় না, ওয়াইল্ড ব্রিঞ্জা লিখে দিচ্ছি। আর সোলানাম মেলনজিনা, এটা হচ্ছে যেটা আমরা খাই, যে বেগুনটা আমরা খাই সেই বেগুন। তিনটে কিন্তু ডিফারেন্ট স্পিসিস, টিউবারসাম, নিজের, আর হচ্ছে মেলনজিনা, বাট তিনটে কিন্তু সোলানাম যে জিনাসটা আছে তার আন্ডারে পড়ছে, তাই তো? সোলানাম, তার মানে এটা হচ্ছে এদের কমন যে জিনাস, সেইটা প্যান্থেরা অ্যান্ড সোলানাম। এরপরে আমরা দেখব নেক্সট হায়ার হায়ারার্কি, সেটা কি আছে? 3 নাম্বার, ফ্যামিলি। ফ্যামিলি কি? গ্রুপ অফ সিমিলার জিনাস। গ্রুপ অফ সিমিলার জিনাস। একটু আগে আমরা কি দেখলাম? প্লান্টের মধ্যে সোলানাম, এরকম একটা অন্য জিনাস আছে ডাটুরা, মানে ধুতরা ফুল, আর একটা আছে পেটুনিয়া। এই তিনটে ডিফারেন্ট জিনাস, বাট এদের মধ্যে কমন কি? এদের রিপ্রোডাক্টিভ যে প্রসেসটা আছে সেইটা, আর কি আছে? এদের যে ভেজিটেশন বা ভেজিটেটিভ যে স্ট্রাকচারটা সেটাও বেসিস করে এই তিনটাকে আমরা একটা সিমিলার ফ্যামিলির মধ্যে ফেলছি। কোন ফ্যামিলি? সোলানেসি। হলো। আগে আমরা দেখছিলাম কি? প্যান্থেরা, তার সঙ্গে ফেলিস। ফেলিস মানে হচ্ছে ক্যাট। এই দুটোর মধ্যে মানে এই দুটোকে নিয়ে আমরা একটা কমন ফ্যামিলি ক্রিয়েট করছি। ফ্যামিলির নাম কি? ফেলিডাই বা ফেলিডি। হলো। এরপরে আসছে আমার অর্ডার। অর্ডার মানে সেম, গ্রুপ অফ সিমিলার ফ্যামিলি। সোলানেসি, তার সঙ্গে কনভালভুলেসি। এ দুটোর ফ্লাওয়ারের যে বা যে ইনফ্লুয়েন্স বা যে ফ্লাওয়ার যে ক্যারেক্টার, তার উপর সিমিলারিটি দেখে একে আমরা একটা সিমিলার অর্ডারের মধ্যে রাখছি। তার নাম কি? পলিমোনিয়াস। ওইদিকে আমার ফেলিডাই ছিল, যেটা ক্যাট অ্যান্ড টাইগার বা লায়ন ওগুলোকে গ্রুপ করছিল। তার সঙ্গে সঙ্গে আমার আছে ক্যানিডাই, যেটা ডগ গুলোকে গ্রুপ করছে বা ডগের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিটা। এই দুটোকে আমরা একসঙ্গে কি বলছি? কার্নিভোর, তাই তো? এরপর কি আসছে আমার? ক্লাস। ক্লাসের মধ্যে ক্লাস কি? ওই সেম, গ্রুপ অফ সিমিলার অর্ডার, পলিমোনিয়াস, সোলানেসি অ্যান্ড কনভলভুলেসি। এই দুটোকে আমরা এর ফ্লাওয়ারিং স্ট্রাকচার বা ফ্লোরেসেন্সের উপর ডিপেন্ড করে একটা সিমিলার অর্ডারে রাখছি। অর্ডারের নাম কি? পলিমোনিয়াস। ওইদিকে অ্যানিমালের ক্ষেত্রে
ফেলিডা আর ক্যানিডা। ফেলিডা ছিল হচ্ছে ক্যাটস অ্যান্ড অল দোজ প্যান্থেরাস, অ্যান্ড ক্যানিডা মিন্স দ্য ডগস। দিস টু আর কেপ্ট ইন হোয়াট? কার্নিভোরা। এ দুটোকে আমরা কার্নিভোরার মধ্যে রাখছি। নেক্সট আসছে ফ্যামিলি, সরি ফ্যামিলি না, ক্লাস। ক্লাস মানে কি? গ্রুপ অফ সিমিলার অর্ডার্স। ওইদিকে কি ছিল? পলিমোনিয়ালস আর রোজেলস। এই দুটোকে আমরা সেম একটা ক্লাসে রাখছি। কোন ক্লাস? ডাইকটিলেডন। অন্যদিকে কার্নিভোরা আর প্রাইমাটা মানে হিউম্যান, apes and gorilla, chimpanzees, all of those. Primata, these are kept in what? Mammals. Mammals এর কি আছে? ম্যামারি গ্ল্যান্ড আছে, আর এদের ইউটেরাসে বাচ্চা বড় হয়, এরা ডিম পারে না, তাই তো? ক্লাসে পড়ে ফাইলাম or division. Phylum for what? Phylum for animals and division for those plants. Dicotyledons and monocotyledons. These are kept in what? Angiosperm. Angiosperm মানে কি? Those plants which bear flowers, না? আর এদের বীজগুলো, এদের যে ফ্রুটস হচ্ছে সেই ফ্রুটসের মধ্যে থাকছে। আর একটা কি আছে ওদিকে? ম্যামালস, এভিস মানে পাখিগুলো, রেপটাইলস, অ্যামফিবিয়া অ্যান্ড ফিশেস মানে ফিশেস। দিস ফাইভ আর কেপ্ট ইন হোয়াট? কর্ডেড। এটা হচ্ছে ফাইলাম, এটা হচ্ছে ডিভিশন। At last what? At last kingdom, the highest order of taxonomy. মডার্ন যে কনসেপ্ট 5 কিংডম বা 5 ডোমেইন, এটা কে দিয়েছিল? R.H. হুইটটাকার। কি কি কিংডম আছে? অ্যানিমালিয়া, প্লান্টি, ফাঞ্জি, প্রোটিস্টা, মোনেরা। এই সবগুলো একটা একটা ডিফারেন্ট কিংডম। অ্যানিমালিয়ার মধ্যে কি কি আসছে? কর্ডেট, হেমিকর্ডেট, নন কর্ডেট। প্লান্টের মধ্যে কি আসছে? অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, টেরিডোফাইট, ব্রায়োফাইটস, হ্যালোফাইটস, এক্সেট্রা এক্সেট্রা অ্যান্ড অল অফ দিস। তো এই হচ্ছে আমার টোটাল যে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনসগুলো আছে সেইটা। এখন লাস্টে একটা ইম্পর্টেন্ট টপিক, 4টে অর্গানিজমের হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন দেওয়া আছে বা হায়ারার্কিক্যাল ডিভিশন দেওয়া আছে, সেইটা এক্সামে একবার দুবার এসেছিল, নিটেই এসেছিল, সেটা আমরা দেখবো। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়লে জিনিসটা আমাকে মনে রাখতে বা অনেকদিন ধরে মেমোরাইজ করতে হেল্প করবে। প্রথম কি আসছে আমার? ম্যান বা হিউম্যান। সায়েন্টিফিক নেম কি? হোমো সেপিয়েন্স। হোমোটা কি আসছে আমার? জিনাস। এটা কি আসছে আমার? স্পিসিস, তাই তো? আমাকে বাদ বাকিগুলো মনে রাখতে হবে। এরপরে কি আসবে? ফ্যামিলি। হোমোর সঙ্গে হোমিনিডাই, হোমো অ্যান্ড হোমিনিডাই সিমিলার। তো এইভাবে আমরা এর ফ্যামিলিকে মনে রাখতে পারবো। হোমোর সঙ্গে যেহেতু হোমিনিডাই সিমিলারিটি আছে। এরপরে আসবে আমার এর অর্ডার। অর্ডার কি হবে? প্রাইমাটা। খুব একটা টাফ না, এটাও মনে রাখা যায়। নেক্সট প্রাইমাটার পরে কি আসছে? এর ক্লাস। কোন ক্লাসে পড়বে? বললাম একটু আগে, ম্যামালস। এরপরে আসছে ফাইলাম।
কোন ফাইলামে আসবে, কর্ডেট না নন কর্ডেট? অবশ্যই কর্ডেট, আমাদের সবার নোটোকর্ড ছিল বা আছে। আর অ্যাটলাসের কিংডম, উই অল আর অ্যানিমালস না? কিংডম। নেক্সট আসছে হাউস ফ্লাই। নাম কি? মাস্কা বা মুস্কা ডোমেস্টিকা। হাউস ডোমেস্টিক অ্যানিমাল বা ডোমেস্টিক আর্থ্রোপড, সেজন্য ডোমেস্টিকা। হাউসের সঙ্গে ডোমেস্টিক কতটা সিমিলারিটি আছে এই দেখে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো যে মাস্কা ডোমেস্টিকা বা মুস্কা ডোমেস্টিকা হচ্ছে হাউস ফ্লাই। মুস্কার সঙ্গে, যেহেতু মুস্কা এর জিনাস আর এটার স্পিসিসের নাম আর জিনাসের নাম, মুস্কার সঙ্গে খুব সিমিলার কি আছে, মুসিডাই। মুসিডাই এইটা কি? এইটা এর ফ্যামিলি। এর অর্ডারটা কি হবে? ডিপটেরা। খুব একটা টাফ না। এরপরে কি আসছে? এর ফাইলাম বা সরি ক্লাস। এর ক্লাস কি আসছে? ইনসেক্টা। এরপর আসছে ফাইলাম। ফাইলাম কি? আর্থ্রোপোড বা আর্থ্রোপোডা। আর লাস্টে কিংডম, সিমিলার বুঝতে পারছো, অ্যানিমালিয়া। এও তো অ্যানিমাল না? এর পরেরটা ম্যাঙ্গো। সায়েন্টিফিক নেম কি আগেই বলেছি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এটা হচ্ছে জিনাস, এটা হচ্ছে স্পিসিস। এবার এর যে সিকোয়েন্সগুলো আছে বা এর যে ফ্যামিলি অর্ডার যা যা আছে সেগুলো মনে রাখাটা একটু চাপের। যদি আমরা একটা নিউমোনিক ইউজ করি তাহলে জিনিসটা একটু ইজি হবে। নিউমোনিকটা কি? মা, এস ছোট এ, ডি এ। এখানে এম হচ্ছে এর স্পিসিস ম্যাঙ্গিফেরা। এ দিয়ে কি হবে? অ্যানা কার্ডিয়ে সি। অ্যানা কার্ডিয়ে সি, সিইএ। হ্যাঁ, এটা কি? এটা এর ফ্যামিলি। এস এ কি হবে? স্যাপিন্ডেলস। এটা কি? এটা এর অর্ডার। ডি থেকে কি হবে? ডাই কটিলেডন্স। এটা কি? এটা এর ক্লাস। অ্যান্ড লাস্টে এ। এ কি? এরা অ্যানজিওস্পার্ম। এটা কি? এটা এর ডিভিশন, তাই তো, নট ফাইলাম। আর লাস্টে কি আসছে? কিংডম। এর কিংডম নিশ্চয়ই প্লান্টই হবে। অ্যাট লাস্ট, চ্যাপ্টারের লাস্ট আর এক্সাম্পলেরও লাস্ট, সেটা কি? সেটা হচ্ছে হুইট মানে গম। ট্রিটিকাম অ্যাস্টিভাম। এটারও যে ফ্যামিলি অর্ডারগুলো আছে একটু টাফ না একটু টাফ, তো সেইগুলোরও মনে করার জন্য আমরা একটা নিউমোনিক ইউজ করতে পারি। নিউমোনিক কি? পো মা। পো দিয়ে কি আসবে? পোয়াসি, এটা এর ফ্যামিলি। আর একটা পো দিয়ে কি আসবে? পোয়াইলস, এটা এর অর্ডার। লাস্টে আমার আসছে মা। মানে মোনোকটিলেডন্স। তারপরে কি আসছে? এ মানে অ্যানজিওস্পার্ম, এটা এর ডিভিশন। লাস্টে কি আসছে? কিংডম। কিংডম কি? অবশ্যই প্লান্টই। তো এইটা হচ্ছে পুরো চ্যাপ্টার। ইউ ক্যান ইউজ দিস নিউমোনিক্স। এইটার আগে যেটা দিলাম সেটা দিয়ে মনে রাখাটা একটু ইজি হবে।
আর যদি কেউ ভাবে যে পর পর করে পড়বে, দ্যাটস অলসো ওকে, ইটস আপ টু ইউ যে তুমি কি করে মেমোরাইজ করবে, তাই না? তো এইখানে আজকে চ্যাপ্টার শেষ হলো, এরপরে আমরা অন্য কিছু নিয়ে আসবো।